আপনারা জানেন যে 25 লক্ষ টাকার একটা নির্বাচনী ব্যয়ের কথা বলেছে। আমরা স্পষ্ট করে আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়ে আগেও বক্তব্য রেখেছে। আমরা সেটাকে আবার জোর দিয়ে বলেছি যে আমরা নির্বাচনী ব্যয়ের জন্য এদিকে কাটছাট করার কথা বলছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যয়ের দায়ভার গ্রহণ করে না। আমরা দেখেছি যে কয়েকটা খাতে প্রার্থীদের বেশি টাকা খরচ হয়। একটা হচ্ছে পোস্টার, একটা হচ্ছে সমাবেশ করা, আর একটা হচ্ছে নির্বাচনের দিন ভোটারদেরকে আনা নেওয়া করা। আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে পোস্টারকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে কিনা, যারা যারা প্রার্থী আছে সবার ছবি দিয়ে মার্কা দিয়ে যে এই পোস্টার ওনারা ছাপাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় ওনারা লাগাবেন। ব্যাপক হারে পোস্টারিং প্রতিযোগিতা, যত্রতত্র ব্যানার পরিবেশের জন্য ক্ষতি হবে না এবং এই আনহোলি কম্পিটিশনটা প্রার্থীদের অর্থনৈতিক ব্যয়ের জায়গায় কিছুটা হলেও তাদেরকে নিয়ন্ত্রিত রাখবে। 2 নম্বরে হচ্ছে জনসভা বিষয়টা, জনসভা করতে বড় বড় মিছিল করতে আর্থিক ব্যয় হয়, সেটাকেও কম করা যায় কিনা এবং এগুলো শুধু হ্যাজার্ডও তৈরি করে, থ্রেটও তৈরি করে, মারামারিও তৈরি করে। এগুলো ওনারা বলেছেন যে এগুলো নিয়ে ওনারা ভাবছেন। 3rd, আমরা যে প্রস্তাবটা দিয়েছি যে ইলেকশনের দিন ভোটারদের আনা নেওয়া করার জন্য এবং যারা ভোটিং দায়িত্বে পোলিং এজেন্ট থাকে, দেখা যায় প্রার্থীরা এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, ভোটারদের আনা নেওয়ার জন্য প্রচুর গাড়ি ভাড়া করা, এটা নিয়ে অনেক পয়সা করে খরচ হয়। আমরা বলেছি ইলেকশন কমিশন যদি এই দায়িত্বটা নেয় যে ভোটারদের আনা নেওয়ার জন্য শাটল সার্ভিস, ফ্রি বাস সার্ভিস এবং বিশেষ করে যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে যদি ওনারা লাঞ্চ এবং নাস্তার দায়িত্বটা ওনারা নেন, তাহলে কিন্তু এই নির্বাচনের যারা দায়িত্বে প্রার্থী এবং যারা আছেন তারা কিন্তু আর বলতে পারবেন না যে আমাদের অনেক খরচ। তখন এই 25 লাখ টাকার মধ্যে এই খরচটা তখন ওনারা সিরিয়াসলি এটাকে মনিটর করতে পারবেন এবং তখন অনেক প্রার্থীদের আর মিথ্যা তথ্য দেওয়ার দরকার নাও হতে পারে এবং বিশেষ করে যারা মধ্যবিত্ত শ্রেণীর প্রার্থী আছেন তারা কিন্তু সততার সাথে নির্বাচনটা করতে পারবেন এবং তরুণরা অনেকে আগ্রহী হবেন ইলেকশনে পার্টিসিপেট করার জন্য। তো ওনারা বলেছেন যে এটা তো অনেক আর্থিক ব্যয়ের ব্যাপার থাকবে। আমরা মনে করি যে নিরাপত্তার জন্য এবং আদার্স দেন যে সমস্ত খরচগুলো ওনারা বাড়তিভাবে করেন সেখান থেকে ওনারা কিন্তু খরচ থেকে বেঁচে যাবেন। আরেকটা প্রস্তাব আমরা দিয়েছি, ভোটার সেন্টারটাকে ভিতরে না করে মাঠের মধ্যে উন্মুক্ত স্থানে করা যায় কিনা। উন্মুক্ত স্থানে করলে কম এখানে যেই আমাদের যেটা হয় খনা খুপড়ি, ছোট ছোট রুম, ভিতরে নানা রকমের এই যে ভোট চুরির বিষয়গুলো থাকে, খোলামেলা জায়গায় থাকলে স্বেচ্ছাসেবকরা যদি চারদিক থেকে বাউন্ডারি দিয়ে রাখে তাহলে ইলেকশনটা ট্রান্সপারেন্ট ওয়েতে করাও যাবে এবং আশা করতেছি যে আমরা এই ধরনের যেগুলো আমরা অতীতে দেখেছি ছোট ছোট রুমে ঢুকে আটকে রেখে বিভিন্নভাবে ভোট চুরি করা, বাক্স চুরি করার এই জিনিসটা থাকবে না এবং সাংবাদিকদের পক্ষে খোলা মাঠে হলে চারদিক থেকে মনিটর করাটা সুযোগটা থাকবে। তো এই ধরনের আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আরেকটা প্রস্তাব দিয়েছি আমরা প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি। আর দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার জন্য ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না, অথচ দেখেন দ্বৈত নাগরিকরা কিন্তু চিফ জাস্টিস হতে পারতেছেন এবং অন্যান্য এবারে আমরা দেখলাম উপদেষ্টা, তার বিভিন্ন কমিটি প্রধান, ওনাদের অনেকেরই ডুয়েল সিটিজেনশিপ আছে। বাংলাদেশ এখন যেভাবে সারা বিশ্বে কানেক্টেড হয়েছে আমরা মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি না। ফলে অনেকে নানা ধরনের গোঁজামিলের আশ্রয় নেন, নাগরিকত্বকে হাইড করেন, মিথ্যার আশ্রয় নেন। এটা যদি আমরা ওপেন করে দিই যে দ্বৈত নাগরিকরাও ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আমরা ভালো রিসোর্সও পাবো, ভালো পার্লামেন্টারি সাপোর্টও মেম্বারদের কাছ থেকে পাবো। ওনারা বলেছেন এটা যেহেতু কনস্টিটিউশন বার আছে আমরা এটা আলাপ করব, আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যাতে কনসেনসাস কমিটিতে সেটা আমরা প্লেস করি। আমাদের আরেকটা কথা আমরা ওনাদেরকে বলেছি, যদিও এটা ওনাদের সাথে ফুললি রিলেটেড না, আমরা বলেছি দেখেন আমরা কিন্তু নীতিগতভাবে 2টা হাউজের বিপক্ষে ছিলাম, কারণ বাংলাদেশ একটা পার্লামেন্টই আমরা কার্যকর করতে পারি না, সেখানে 2টা হাউস করা এখন আমাদের এই কালচারে আমরা এখনো ঢুকতে পারি না। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু আমাদেরকে বুঝিয়েছেন এবং বিএনপির যেহেতু একটা প্রস্তাব ছিল যে তারা বাইকামারাল পার্লামেন্ট করবেন, লোয়ার হাউস এবং আপার হাউস, তখন আমরা শর্ত দিয়েছিলাম যে অন্তত যে কোনো একটা হাউসে, একটা হাউস বলতে অ্যাকচুয়ালি তো লোয়ারটা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই, কিন্তু আমরা বলেছিলাম যে আপার হাউসে অন্তত যাতে পিআরটা চালু করা হয়, ভোটের পিআর। তো এখন আমরা এই প্রস্তাবটা দিয়েছি, কিন্তু আপনারা জানেন যে কনসেনসাস কমিশনে সবাই একমত হলেও একটা বড় দল
তারা আপার হাউসে পিআরটাকে অ্যাকসেপ্ট করতে চান নাই। ফলে আমরা ইলেকশন কমিশনকে বলেছি যদি আপার হাউসে পিআর না হয় তাহলে আমরা ইন প্রিন্সিপাল বাইক্যামারাল পার্লামেন্টকে আমরা যেটা বলেছিলাম সেটা আমরা প্রত্যাহার করে নিব। আমরা দুইটা পার্লামেন্ট হাউসের আমাদের যে সমর্থন ছিল সেটা আমরা দিব না। আজকে আমরা কনসেনসাস কমিশনকে এটা লিখিতভাবে জানিয়েছি। ফার্দার মোর আমরা বলেছি যে লোয়ার হাউসেও একটা মিক্সড করা যায় কিনা, 200 আসনে ফার্স্ট পাস দি পোস্ট আর 100 আসনে ভোটের পিআর করা যায় কিনা। নির্বাচন কমিশন এই বিষয়টা আমাদের শুনেছেন, আমরা কনসেনসাস কমিশনকেও দিয়েছি আমাদের প্রস্তাব। আমরা আশা করি দেখি ওনারা কি করবেন। এর বাইরে আরো কিছু আলোচনা আমাদের আছে। আমাদের যে এবারে যে থ্রেডটা আছে এআই জেনারেটেড, সোশ্যাল মিডিয়া, নানা রকমের থ্রেড আছে প্রচার প্রচারণায়, সেগুলোর ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা তরুণদেরকে উদ্বুদ্ধ করেন, তরুণদেরকে এখানে আপনারা ইনভলভ করেন প্রচার প্রচারণায়, যাতে এই ধরনের থ্রেডগুলো থেকে বাঁচা যায়। ওনারা বলেছেন ইন্টারন্যাশনালি ওনারা অনেক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাপনায় যারা জড়িত তাদের সাথে কথা বলেছেন, তারাও বলেছে যে আমরা তো এআইটিআই নতুন দিকের যেই থ্রেডগুলো আছে এগুলো নিয়ে আমরাও তটস্থ, আমরাও এগুলো ফেস করতে পারছি না। সো বাংলাদেশের এবারে নির্বাচনে এটা একটা সিরিয়াস ইস্যু হবে। আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা যাতে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার না হন। কারণ আমাদের দেশে অভ্যাস আছে যে 100টা কেন্দ্রে যদি ভোট হয় অনেকে চেষ্টা করেন যে ঠিক আছে 90টাতে ঠিক হলো আর 10টাতে কোনো মতো বন্ধ করে দিতে পারলে বা ম্যানিপুলেট করতে পারলে তাহলে যারা বড় দল থাকে তারা অনায়াসে জিতে আসতে পারে। আমরা এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো ওনাদের সাথে শেয়ার করেছি। ওনারা বিশেষ করে নির্বাচন কমিশনার কি নাম ওনার আনোয়ার সাহেব, ওনাকে মনে হয়েছে যে উনি যথেষ্ট অভিজ্ঞ সিইসি, উনি যেহেতু প্রাজ্ঞ একজন মানুষ, উনি আমাদের কথাটা শুনেছেন। আমরা টেকনিক্যাল কি ভাবে ইলেকশন ম্যানিপুলেট হয় একদম রুট লেভেলে সেই বিষয়গুলো ওনাদেরকে আমরা তুলে ধরেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বলেছি আপনাদেরকে এই জায়গায় শক্ত থাকতে হবে, কঠোর থাকতে হবে এবং আপনারা যে সমস্ত শাস্তির বিধানগুলো করেছেন এগুলো রিপিটেডলি আপনারা পাবলিসিটিটা বাড়াবেন এবং একদম প্রার্থীদেরকে যাদেরকে আপনারা মনে করবেন যে সমস্ত প্রার্থীকে আপনাদের সন্দেহজনক মনে হবে যে তারা ভোট ম্যানিপুলেট করতে পারে তাদেরকে এটাকে স্পষ্ট করে বলে দিবেন যে আমরা কিন্তু প্রয়োজনে পুরো ভোট বাতিল করে দিব। ওনারা আমাদের সাথে এটা একমত হয়েছেন যে ওনারা এই ধরনের একটা শক্ত অবস্থান ওনারা নেবেন। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আমরা মনে করি ইলেকশন কমিশন এই নির্বাচনের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে, যতবার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে অনলি ফর দি ইলেকশন। আপনারা দেখবেন 70-এর নির্বাচনেও একটা ভালো ফলাফল নিয়ে যেটা হয়েছে সেখানে কিন্তু আমাদের গণতন্ত্র সাস্টেইন করে নাই। ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধের মতো একটা ব্যাপক অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা গণহত্যার পরে মুক্তিযুদ্ধ এবং এরপরে আমাদের সংবিধান, আমাদের মানচিত্র, আমাদের রাষ্ট্রের সীমানা পর্যন্ত বদলাতে হয়েছে। 73 সালের নির্বাচনের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে জাসদের জন্ম হয়েছে এবং সেই জাসদের ধারাক্রমে 75 সালের বিয়োগান্ত ঘটনা ঘটেছে। একইভাবে আমরা দেখেছি পরবর্তী যতগুলো ইলেকশন পলিটিক্যাল পার্টির আন্ডারে হয়েছে প্রত্যেকটা ইলেকশন ম্যানিপুলেটেড হয়েছে এবং তার ভিত্তিতেই গণ অভ্যুত্থান বা রাষ্ট্রে অসন্তোষ হয়েছে। 88 ইলেকশনের পরে এরশাদের পতন হয়েছে আর শেখ হাসিনা এই ইলেকশন ম্যানিপুলেট করার কারণে তাকে আজকে এরকম একটা ভয়ঙ্কর অবস্থায় রাষ্ট্রকে যেতে হয়েছে। আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারা যদি ট্র্যাডিশনাল ইলেকশন করতে চিন্তা করেন তাহলে আপনারা এই 1400 মানুষের জীবন এবং হাজার হাজার মানুষের রক্তের জন্য আপনারা দায়ী থাকবেন। আপনাদেরকে একটা রেভলিউশনারি ইলেকশনের প্ল্যান করতে হবে, নতুন ধাঁচের ইলেকশনের চিন্তা করতে হবে। ট্র্যাডিশনাল জায়গায় যাবেন না, নতুন করে বিষয়গুলোকে ভাবেন। ওনারা নানা সমস্যাও তুলে ধরেছেন। আমরা আশা করি ওনারা আমাদের এই কথাটা রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা একটা ভালো ইলেকশন আমরা করতে চাই এবং করার ইচ্ছা আমরা রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ।